এদিকে জুমার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিল রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পু। শেখ হাসিনা পদত্যাগ করেননি, এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রও দেখাতে পারেন ডক্টর ইউনূস। এবার চট করে নয়, এয়ারপোর্ট দিয়েই দেশে ঢুকবেন শেখ হাসিনা। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন। পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা। 1 ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা। গন্তব্য কোথায়? শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দর দিয়ে, চট করে ঢুকে পড়বে না। আওয়ামী লীগের তারা এখনো স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন, অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন, আর যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমার ব্যক্তিগত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। জুম্মার নামাজের পরে ডক্টর ইউনূস কেমন ঘোষণা দিলেন, ভালোভাবে ফেসে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই ভিডিওটিতে চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। আশা রাখছি ভিডিওটি স্কিপ করবেন না। যারা আওয়ামী লীগ করেছেন তাদের কিন্তু সামনে ভয়াবহ অবস্থা খারাপ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট রাখবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন। পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা। পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে, বা তিনার যে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় আছেন ফিনল্যান্ডে, সেখানে সরকারও গ্রিন সিগন্যাল দিচ্ছে না। মোট কথা, পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেখানের কোনোটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না। দর্শক, ব্রেকিং নিউজ হচ্ছে, গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা। গন্তব্য কোথায়? পশ্চিমা রাষ্ট্রগুলোতে না। সর্বশেষ খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র দেখেন ওদিক দিয়া সবাই খেলে, যুক্তরাষ্ট্রের খেলা কিন্তু কঠিন। আমি আগে বলছিলাম যে আগে ক্ষমতায় থাকা গেলেন যে বিষয়গুলো, এগুলো যুক্তরাষ্ট্র বাটে পড়লে কিন্তু খুবই কঠিন সিচুয়েশনে ফেলায়। আপনি যদি দেখেন দয়ামায়া নাই, এটা যারা মনে করেন এদের দয়ামায়া নাই, যে কোনো দলের ব্যাপারেই নাই। আচ্ছা, তো ভারত বলেছে খুবই অল্প সময়ের মধ্যে তিনি ভারত ত্যাগ করে চলে যাচ্ছেন। গন্তব্য কোথায়? গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ। আর এই যাওয়াটা কখন হবে? বললো যে খুবই অল্প সময়ের মধ্যে, দ্যাট মিনস হতে পারে 2 দিন, 1 সপ্তাহ সামহাউ। আর এই খবরটা ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। তার মানে আমাদের পররাষ্ট্র দপ্তরে বাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই বিষয়টা তথ্য আসছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন। তবে গন্তব্যটা গণমাধ্যমে পুরোপুরি তারা স্পেসিফিক করেনি। তবে আমার ধারণা তিনি দুবাই যাবেন। কেন যাবেন সেটাও বলছি। তো নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে আপনার এই তথ্যটা নিশ্চিত করেছে যে তিনি যাচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টটিও এই মুহূর্তে এটার কিন্তু ভ্যালিড না। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়তে ভারতে ভিসা ছাড়াই 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে শেখ হাসিনার প্রায় 60 দিন প্লাস হয়ে গেছে। আজকে দিন হিসাব করলে 60 দিন কাছাকাছি বা সমান সমান। আর বাকি আছে আপনার 15 দিন, আর 30 দিন বাকি আছে। তো ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা যে সময়টা কাটিয়েছেন, এর মাঝখানেই কোন দেশে যাওয়া যায় সেটা নিয়ে লবিং চালিয়েছেন। ফাইনালি আমার ধারণা দুবাই। এখন দুবাই বেশ কয়েকটা কারণে। প্রথমত, দুবাইয়ে যেই সিস্টেম বা সরকার আছে, আপনি দেখেন সেই সরকারের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবাসীর একটা যৌক্তিক ইস্যুতে তারা একটা মিছিল দিছিল। ওইখানের সিস্টেমের মধ্যে কোনো ডিস্টার্ব করে নাই, পুলিশকে কোনো রকম পেরেশানি হইতে হয় নাই, অথবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু ঘটে নাই। অপরদিকে গেল কয়েকদিন আগে দিল্লির নিজামুদ্দিন দরগায় আমরা দেখতে পেয়েছিলাম শামীম ওসমানকে। আবার কলকাতাও ইকো পার্কে আমরা দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকেই সেখানে আছেন। এর মাঝখানে গতকালকে শামীম ওসমানকে দেখা গেল দুবাইয়ে, ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন। আমি ক্যালকুলেশন যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেসিক্যালি ফাইনালি দুবাইয়ে শেখ হাসিনা যাবেন, কারণ সেই দেশে নিরাপত্তা পাবেন। যেমন শামীম ওসমানকে দেখছেন প্রবাসীরা, কিন্তু সেখানে তাকে একটা গালি দেওয়া অথবা তাকে হ্যারাসমেন্ট করার জন্য কমেন্টে তো অনেক কিছু হ্যারাসমেন্ট করা যায়, বাট দুবাইয়ে যারা বসবাস করছে এই মুহূর্তে তারা কেউই কিন্তু এই ধরনের সাহস করবে না। কেন? একটা শিক্ষা ওই দেশের সরকার দিয়ে দিছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকুক আর না থাকুক, বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে একটা রেসপেক্ট লেভেলে কিন্তু গ্রহণ করে, কারণ পলিটিক্যাল ইস্যুতে এটাই হয় রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক চালাইতে গেলে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি দুবাই যান, তিনি আমার কাছে মনে হচ্ছে যে নিরাপদ। বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এই কারণেই যে সেখানে তাকে হয়তো খুব বেশি ঝামেলার মুখোমুখি পড়তে হবে না, সরকার তাকে ওই ধরনের একটা ফেসিলিটিস দেবে। আবার কেউ কেউ বলছেন সৌদি আরব। তো আমার কাছে ক্যালকুলেশনে মনে হয়েছে সৌদি আরব না, কারণ দুবাইয়ের সাথে ভারতের যতটা ক্লোজ সম্পর্ক, খুবই গহীন একটা সম্পর্ক দুবাইয়ের সাথে, সৌদিতে আসলে ততটা না। আবার ধরেন যদি আমরা হিসাব করি দুবাই থেকে ভারত, ভারত থেকে দুবাই আসা যাওয়া, বাংলাদেশ টু সীমান্ত পাড়ে ভারত, সব কিছু ক্যালকুলেশন করলে
আবার আওয়ামী লীগের অধিকাংশ নেতারা আপনারা দেখছেন যে বিনিয়োগটা কিন্তু দুবাইয়ে করছে, আবার সেখানে পৃথিবীর সকল দেশের নামি দামি মানুষরা আসা যাওয়া করে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে তার পরবর্তী গন্তব্য হচ্ছে দুবাই। এখন ভারতকে এটা ব্লাফ দিচ্ছে নাকি সত্যি, সেটা আমরা তিনি ভারত ত্যাগ করলেই আসলে আমরা শিওর হতে পারবো। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি দিল্লিতে আছেন। তিনি বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভারতে অবস্থান করছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর সব ধরনের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। ফলে ভারতে ঢোকার পর 45 দিন পর্যন্ত তিনি বৈধভাবে সেখানে অবস্থান করতে পারবেন। কিন্তু 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাবার পর শেখ হাসিনা সেখানে প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। 45 দিন পার হয়ে যাবার পর তিনি কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে কোন আইনে সেখানে আশ্রয় দিয়েছে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা এ ব্যাপারটি এখনও স্পষ্ট নয়, কারণ আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল ভারত সরকার এ ব্যাপারে বাংলাদেশকে স্পষ্টভাবে কিছু জানায়নি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে জানার কোনো চেষ্টা করা হয়নি। ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চ্যানেলে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি তারা কতদিন শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেবে, কোন আইনে সেখানে আশ্রয় দেবে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা এই বিষয়টি স্পষ্ট হবার জন্য কোনো উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। শুধুমাত্র স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা নন, স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের মন্ত্রী এমপিকেও ভারতে দেখা গেছে। কিন্তু তারা কিভাবে ভারতে পৌঁছলেন এ ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো তথ্য নেই। এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বাংলাদেশ থেকে দুবাই হয়ে বেলজিয়ামে পৌঁছেছেন, কিন্তু এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্ট 625 জনকে তারা আশ্রয় দিয়েছিল, যাদের বেশিরভাগই পরবর্তীতে সেনাবাহিনীর আশ্রয় ত্যাগ করেন এবং নিজেদের মতো নিরাপদ স্থানে চলে যান। এদের মধ্যে কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিংবা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ছিলেন? যদি থেকে থাকেন তাহলে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? কেন তারা বিদেশে পালিয়ে যেতে পারলেন? এই প্রশ্নগুলোর উত্তর অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে অবশ্যই দিতে হবে। এখন হয়তোবা আমরা এই প্রশ্নগুলো করছি না বা এই প্রশ্নগুলো ব্যাপকভাবে উত্থাপিত হচ্ছে না, কিন্তু একটা সময় নিশ্চিতভাবেই জবাবদিহি করতে হবে কেন সাবেক সরকারের খুনি স্বরাষ্ট্রমন্ত্রী, খুনি পররাষ্ট্রমন্ত্রী, হত্যার নির্দেশদাতারা পালিয়ে যেতে পারলেন দেশ থেকে। নিশ্চয়ই এর উত্তর দিতে হবে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি যেদিন বাংলাদেশ ত্যাগ করেন, যে মুহূর্তে বাংলাদেশ ত্যাগ করেন, সেই মুহূর্তে কারা তাকে সহযোগিতা করেছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে এই বিষয়টি এখন স্পষ্ট নয়। ঠিক কী ঘটেছিল শেষ মুহূর্তে সেই বিষয়গুলোও আমাদের সামনে এখনও ধোঁয়াশা, কারণ প্রবাসী একজন ফ্রিল্যান্স সাংবাদিকের সাথে টেলিফোনে সেনাপ্রধান জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন এই বিষয়টি তিনি জানতেন না, তিনি মিটিংয়ে ছিলেন। সে সময় তার কাছে খবর আসে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছেন। সেনাপ্রধান যদি শেখ হাসিনাকে পালিয়ে যাবার সুযোগ তৈরি করে না দিয়ে থাকেন কিংবা এ ব্যাপারে অবগত না হয়ে থাকেন, তাহলে কারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করলো? পুরো রাষ্ট্রযন্ত্র কিন্তু তাকে সহযোগিতা করেছিল, কারণ পরবর্তী সময়ে আমরা জেনেছি বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ উড়োজাহাজে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে যান এবং ভারতের আকাশসীমায় পৌঁছার আগ পর্যন্ত এই বিষয়টি গোপন রাখা হয় এবং টেকনিক্যালি যাতে শেখ হাসিনার ফ্লাইট সম্পর্কে রাডারে কোনো তথ্য না আসে সেই ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থাগুলো তাহলে কারা করেছিলেন? কারা সহযোগিতা করেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে? এই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আমরা খোঁজার চেষ্টা করবো এবং ভবিষ্যতে নিশ্চয়ই পাবো। কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি, শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না। তিনি এরপর কোথায় যাচ্ছেন সেই বিষয়ে মানবজমিন বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছেও এই বিষয়টি ভারত ইতোমধ্যেই জানিয়েছে। আমরা একটু দেখি তিনি কোন দেশে যাচ্ছেন, কোথায় তার পরবর্তী আশ্রয় হচ্ছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল, নানা গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই, ক্ষতি হয় না।
বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে, ভীষণভাবে ক্ষতি করে। একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো, এটা এখন না, ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি, কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি, কিন্তু রাজনীতি ভালো জিনিস না, রাজনীতিতে যাওয়া যাবে না, এই আলাপ ছিল, কিন্তু এখন এটা আই হেট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে। এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে, এখনকার প্রজন্ম শিখে থাকে, তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একদম ধান্দাবাজ যেন কাদের সিদ্দিকী নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি। গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন। অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই, এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক। আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে, কত বড় মুক্তিযুদ্ধ, উনি একা একটা বাহিনী তৈরি করেছেন, লিড দিয়েছেন, দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। এই বীরত্বের কোনো তুলনা হয় না। আমাদের ইতিহাস যখন লেখা থাকবে, কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধের বীরোচিত ভূমিকা লেখা থাকবে, সেটার জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে। কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন, এটা খুব বাজে। মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না। একজন বয়স্ক মানুষ, একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি, করতে চাই, আর তার মতো মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার। যারা কাদের সিদ্দিকী গতকাল বলছেন 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি, যত কিছু অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা আর 2-4 জন বাধ্য হয়ে বাকিটা করেছে। এটা কিন্তু উনি বলছেন, আমি পুরো কন্টেন্টটা পড়ি। সমাজটাকে বদলাতে হবে, অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনা সরকার ছিল, এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানদের জীবনদান আল্লাহ গ্রহণ করুক, সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন। আমার প্রায় মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন, নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না। কেন বলছি? 2022 সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রথম আলো হেডলাইন, প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন, উনি ভিড়বেন, এরকম একটা খবর এসছে। এরপর 23 সালে আবার দেখা করেছেন, এবার সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি, বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি। ওনার বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সিদ্দিকী। 23 সালে সে ঘোষণা করছেন। 22 সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান, তাকে ভেড়ানো হয়নি, উনি আওয়ামী লীগের নেই মানে আপনাকে নেওয়া হয়নি। আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকীর মতো লোক রিডান্ডেন্ট হয়ে গেছে, মানে উনি আওয়ামী লীগ তাকে নেয়ারও যোগ্য মনে করেনি। এরপর একই সালে, মানে 23 সালে অগাস্টের 30 তিনি বলছেন প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেবো না। এতে যদি শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে, শেখ হাসিনা থাকবে। 23 সালে বলছেন কাদের সিদ্দিকী। সেই কাদের সিদ্দিকী এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রিট, যিনি চুরি সব 90 ভাগ করেছেন, বাকি 2-4 জন বাকিটা করেছে বাধ্য হয়ে। এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা, তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন? শেখ হাসিনাকে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন? খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি, তাই না? এটা কি বিভৎস প্রতারণা খুব সফট শব্দ, বাটপারি। ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা। ইভেন তিনি, আমি একটা রিপোর্টের ভেতরে আছে, উনি ঐক্যফ্রন্টে 18 সালের নির্বাচনে ওটাকে আটালি ভুল বলে মনে করেন। ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন। ওই সময় ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি 18 সালের ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে। কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে, ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে, রাতে ভোট হয়েছে, সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিল মেরে আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু ঘটে গেছে। সো খুব সিগনিফিক্যান্ট ছিল, কিন্তু উনি ওটাকেও সঠিক মনে করেন না। ঐক্যফ্রন্টে থাকা আর কি, নির্বাচনে যাওয়ার কথা না, ঐক্যফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে, কারণ ওনাকে তখন নাকে খত দিতে হবে আওয়ামী লীগের কাছে। তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটার বিকল্প দেখা করা, পরিবার নিয়ে যাওয়া, শেখ হাসিনার জন্য জীবন দেয়া, প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন 10 বছর করতেন এবং উনি চেটেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয়। উনি চেষ্টা করেছেন, এটা আমরা ইনফর্মালি জানি, অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায়। এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল, এত গালিগালাজ শেখ হাসিনাকে কেন? কারণ এখন উনি ভিড়তে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না, সেই সরকারের নজর কাড়ার জন্য। ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই। এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেও এই সরকারে আছেন, এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায়। আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে, এই দেশে এগুলো হয়। কিন্তু কাদের সিদ্দিকীর মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে, উনি ওনার শেখ হাসিনা ওনার বোন বলেন, ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান,
উনি করুন গিয়ে এদেশে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই, কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া অ্যাট এনি কস্ট নোংরামি। এবং এইরকম মানুষদের জন্যই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে, ইয়াংদের, তারা আই হেট পলিটিক্স বলে। এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল। রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে, গিয়ে ধান্দাবাজি করতে হবে, এটা তো সত্যি। এটা শুধুমাত্র কাদের সিদ্দিকীর কথা বলছি না, আওয়ামী লীগে থাকা, বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে। রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ। এবং এটাও সত্য, এদেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না, রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায়। এগুলো ভুল না। আর প্রকাশ্যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা। আমি কাদের সিদ্দিকীর রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই। এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন, কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে, বরং আমরা তার বিচার চাইতে পারি। হি ডিড কোলাবোরেট শেখ হাসিনা। শেখ হাসিনা 10 বছর আরো ক্ষমতায়, উনি 23 সালে বসে যাচ্ছেন কেন? শেখ হাসিনা তার কাছে এত মহৎ সরকার হয়ে গেছে, তো উনিও তো কোলাবোরেটর, ফ্যাসিস্ট এবং মাফিয়ার, ইজন্ট ইট? উনি তার জন্য জীবন দিতে চান। উনি তো আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, আরো বড় কোলাবোরেটর, তার বিচার হওয়া উচিত। কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সুতরা করে ফেলার চেষ্টা করছেন। বিভৎস নোংরামি, রাজনীতির নামে নোংরামি আগামী বাংলাদেশে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।